রসায়নবিদ্যার একটা ক্লাসে তোমরা দেখেছিলে আগের দিন রসিকনগর বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার মিশ্র মহাশয় তিনি রসায়নের ক্লাস নিয়েছিলেন পর্যায় সারণীর ওপর। আজকে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই পর্যায়ে মূলত ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রোলিসিস তড়িৎ বিশ্লেষণ এই পর্যায়টা যেটা ক্লাস 10ম শ্রেণীতে আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন আমাদের মাস্টারমশাই প্রণব কুমার মিশ্র মহাশয়। আমি প্রণববাবুকে আহ্বান জানাচ্ছি, আপনি আসুন, আপনার ক্লাস শুরু করুন। নমস্কার, আশা করছি তোমরা এই লকডাউনের সময় তোমরা বাড়িতে সুস্থ আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। সুস্থ থাকলে তবেই তোমরা সুস্থ মনে এই জিনিসগুলো দেখতে পাবে। বাইরে বেরোবে না, সরকারি নির্দেশ মান্য করবে, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তোমাদের সেই ঘরে থাকা অবস্থার যে সময়টা, ওই সময়টাকে কাজে লাগানোর জন্য রসায়নের, যেহেতু তোমরা ক্লাস 10, তোমরা যে যে চ্যাপ্টারগুলো সেকেন্ড টার্মিনালে পড়বে সেই চ্যাপ্টারের একটি চ্যাপ্টার আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। চ্যাপ্টারটি হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। শুনলে আমাদের কাছে মনে হয় যে দুটি আলাদা মেরুর কথা, কিন্তু তা নয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে গেলে অবশ্যই সেখানে তড়িৎ প্রবাহ ঘটাতে হবে। তাই একে অপরটা ছেড়ে কোনো মতেই সম্ভব হয় না। এই চ্যাপ্টারের গুরুত্বটা আমাদের কাছে কত বিশাল, আমরা যদি শেষকাল পর্যন্ত এটা পড়ি চ্যাপ্টারটি, তাহলে কিন্তু এর প্রয়োগে বুঝতে পারবো এটা আমাদের প্রাত্যহিক জীবনে কত বেশি কাজে লাগছে। এই চ্যাপ্টারটি শুরুর প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আমি একটু আগে বলে নিই, তড়িৎ বিশ্লেষ্য জানতে গেলে তড়িৎ প্রবাহ সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ মাধ্যমিকের তোমরা প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের ওখানে পড়েছো কিনা জানি না, ওখানে কিন্তু একটু হলেও জেনে নিতে হবে তড়িৎ প্রবাহটা কার মধ্য দিয়ে হয়, কিভাবে হয়, এটুকু জানতে হবে। আমি একটু সূচনাতেই বলি, আমাদের বাড়িতে যে সবার বাড়িতে এখন ইলেকট্রিসিটি আছে, বাড়িতে দেখি তারের মাধ্যমে আমাদের ঘরের প্রত্যেকটি ঘরে আলো জ্বলছে, ফ্যান ঘুরছে। আমরা ওই তারের মধ্য দিয়ে ওখানে ওই ধাতু, তোমরা জানো ওখানে কিন্তু ইট কাঠ পাথর নেই, ওখানে আছে তামা, আছে অ্যালুমিনিয়াম, রূপা, এইসব জাতীয় পদার্থ যাদের মধ্যে আছে একটি তাদের ইলেকট্রন। কি ইলেকট্রন না, একটা ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কিছু ইলেকট্রন থাকে।
সেই ইলেকট্রন যে ধাতুর মধ্যে থাকবে সেই ধাতুটা কিন্তু তড়িৎ প্রবাহিত করতে পারবে। সব ধাতুর মধ্যে এই ধরনের ইলেকট্রন থাকে না, তাই প্রবাহিত হয় না। যেমন তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর মধ্যে ওই ধরনের ইলেকট্রন থাকে। এবারে আমরা একটু চলে যাব যে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেটা আমরা কিন্তু অন্য চ্যাপ্টারে বিশদভাবে জানবো বা একটু জেনে নিয়েছি। পরবর্তী পর্যায়ে ইট, কাঠ, পাথর, প্লাস্টিক, কাঁচ ইত্যাদির মধ্যে কিন্তু কোনো ধরনের তড়িৎ প্রবাহ আমরা যেতে দেখি না। আবার আমরা ঠিক আগের চ্যাপ্টারে পড়ে ফেলেছি, কিছু কিছু পদার্থ আছে, পদার্থগুলি বেশিরভাগ ক্ষেত্রে কেলাসাকার পদার্থ, অর্থাৎ তড়িৎযোজী পদার্থ। পদার্থগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় ওই তামা, রূপা, সোনার মতো তড়িৎ পরিবহন করতে পারে। আমরা একটা ব্ল্যাকবোর্ডে একটা ছবি এঁকেছি, আমরা দেখতেই পাচ্ছ ছবিতে আঁকা আছে একটি পাত্র, সেখানে দুটি পাত, তড়িৎ পাত দেওয়া আছে। ক্যাথোডের পাত, অর্থাৎ এটা কপারের পাত হতে পারে, রূপার পাত হতে পারে, এরকম দুপাশে দুটি পাত ঝোলানো আছে। সেই পাত্রে আমরা কিছু জল নিয়েছি, ওই জলে ওই পাত দুটি ডোবানো আছে। এরপর ওই পাত দুটি থেকে দুটি তার নিয়ে গিয়ে, এই যেমন ছবিতে দেখতে পাচ্ছ, একটি ব্যাটারির ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমরা যোগ করেছি এবং মাঝে একটি বাল্ব রেখেছি, আর এটা একটা চাবি দেওয়া আছে। এখন ওই জলের মধ্যে সামান্য সোডিয়াম ক্লোরাইড, তোমরা সবাই জানো খাদ্য লবণ, দিয়ে দিলে কিছুক্ষণ পরে আমরা যদি চাবিটাকে অন করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে আলোটি দিক 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 করে চলছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটা কেলাসাকার পদার্থ, কঠিন পদার্থ। যদি এই পাত্রে আমরা জল বাদ দিয়ে শুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ভর্তি করে দিই, দিয়ে দুটি পাত ডুবিয়ে মানে সে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে রেখে যদি তারটা কানেকশান করি, তাহলে কিন্তু দেখতে পাবো কোনো মতেই আলো জ্বলছে না। অথবা সোডিয়াম ক্লোরাইড না দিয়ে যদি এখানে একটা চিনির দ্রবণ নিয়ে নিই, আমরা শরবত খাই জানি চিনির দ্রবণ, এখানে চিনির একটা দ্রবণ দিয়ে দিলাম, চিনির দ্রবণ দিয়ে দিলে দেখতে পাবো কোনো মতে আলো জ্বলছে না। তাহলে আমাদের মনে একটা ধারণা তৈরি হলো, যেটা আমরা থিওরিটিক্যালি আগের চ্যাপ্টারে তড়িৎযোজ্যতা সমযোজ্যতায় পড়েছি। তড়িৎযোজী যৌগগুলো দ্রবীভূত গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে।
আর সমযোজী পদার্থগুলো অর্থাৎ যেটাকে বলছি আমরা ওই চিনির দ্রবণ, তারপর তোমার গ্লুকোজের দ্রবণ, কেরোসিনের দ্রবণ, কেরোসিন দিয়ে দিলে দেখতে পাবো কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে এই কথা থেকে আমরা কোথাও যেন একটু বুঝতে পারলাম যে পদার্থগুলো, এমন কিছু কিছু পদার্থ আছে অবশ্যই তড়িৎযোজী পদার্থ, কেলাসাকার পদার্থ, তাদেরকে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। আমরা সেই পদার্থগুলো একটা নাম দিচ্ছি। নামটা আমাদের কি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু তড়িৎ বিশ্লেষের সংজ্ঞায় আমরা কি করব? যে সকল পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম এবং তড়িৎ পরিবহনের ফলে ওই পদার্থটি বিয়োজিত হয়ে একটা নতুন ধর্মের পদার্থের সৃষ্টি করে, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর আমরা কপার, সোনা, সিলভার, অ্যালুমিনিয়াম এই পদার্থগুলোকে আমরা বলছিলাম পরিবাহী পদার্থ। এরা হচ্ছে পরিবাহী, কিন্তু এর নাম বলছি তড়িৎ। এও তড়িৎ পরিবহন করে, তবে দ্রবীভূত এবং গলিত অবস্থায়। এদেরকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন আমাদের মধ্যে প্রথম প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার এই যে পরিবাহী পদার্থ আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কোথাও একটা পার্থক্য আছে কি? হ্যাঁ, আছে। তড়িৎ পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে বিশ্লেষ্য পদার্থে পদার্থগুলো বিশ্লেষিত হয়ে যায়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বিশ্লেষিত হয়ে যায় এবং সেই বিশ্লেষিত হওয়া পদার্থগুলো আমরা একটু পরেই শিখব বিশ্লেষিত হওয়া পদার্থগুলোকে কি বলে। তারা এই তড়িৎটা প্রবাহিত হতে সাহায্য করে। আর পরিবাহীর মধ্যে না কিছু মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন মানে কেন্দ্রকের আকর্ষণ কম, এইরকম কিছু কিছু ইলেকট্রন এই সব ধাতুর মধ্যে থাকে। সেই মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত করে। দ্বিতীয়ত বলি, দ্বিতীয় আমরা যদি পার্থক্যে যাই, তার দ্বিতীয় পয়েন্টটি হবে পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হওয়ার পরে কোনো ধরনের এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহিত হওয়ার পরে নতুন ধর্ম বিশিষ্ট কিছু পদার্থ তৈরি হয়ে যায়। আরেকটি পার্থক্যের পয়েন্ট রাখতে পারি, তড়িৎ পরিবাহী ওটা একটা ভৌত পরিবর্তন, আর তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে, তাই তড়িৎ পরিবহন করতে পারে।
আপাতত প্রধান এই তিনটি পার্থক্য আমাদের জানা থাকলো। তোমরা খাতায় এটা নোট করে নিতে পারো। প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চিন, পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটি প্রধান পার্থক্য উল্লেখ করো। তাহলে এগুলোই বলবে। এবারে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি। স্যার, কিছু কিছু তড়িৎ পদার্থ, কিছু কিছু পদার্থ আছে সেগুলোর মধ্যে দিয়ে তো তড়িৎ যায় না। যেমন বলি, আমরা চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, আমরা কিন্তু ইউরিয়া সম্পর্কে অনেক জানি, আমাদের প্রচুর পরিমাণে আমরা চাষে ব্যবহার করি। স্যার, এগুলো দিয়ে তো তড়িৎ প্রবাহিত হয় না। আমরা যদি এগুলোকে এখানে দেই তাহলে এগুলোর মধ্য দিয়ে দেখতে পাবো যে তড়িৎ প্রবাহিত হবে না। তাই যে সকল পদার্থের মধ্য দিয়ে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয় না এবং নতুন ধর্মবিশিষ্ট কিছু পদার্থের তৈরি বা সৃষ্টি হয় না, সেই সকল পদার্থগুলোকে আমরা বলবো কি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তিনটি পয়েন্ট শিখলাম: পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অবিশ্লেষ্য পদার্থ তোমরা তো জানলে, চিনি, পেট্রোল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি, সব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সাধারণত সমযোজী পদার্থ এরা, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না। এরপরে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আমরা ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি দুটো ভাগ। অর্থাৎ এই যে সার্কিটটা করেছি, এখানে আমি এক টাইমে এই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলাম, এর জলীয় দ্রবণ দিলাম। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ দেওয়ার পরেই তড়িৎ প্রবাহ ঘটালাম, চাবি অন করলাম, দেখলাম বাল্বটি যে উজ্জ্বলতায় জ্বলছে, সালফিউরিক অ্যাসিড, NaCl, এই সকল পদার্থগুলো কিন্তু জলের দ্রবীভূত মানে দ্রবণীয় অবস্থায় এই সার্কিটের মধ্যে দিয়ে দিলে দেখা যাবে অনেক বেশি আলো জ্বলছে, অনেক উজ্জ্বলতা সহকারে জ্বলছে ওই বাল্বটি। তাহলে কী সে না, এখানে দেখতে পাবো যে দুটোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একজন কম তড়িৎ বিশ্লেষ্য আর একটা বেশি তড়িৎ বিশ্লেষ্য। তার প্রধান কারণ হচ্ছে কিছু কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তারা কিন্তু কম বিশ্লেষিত হয়, আবার কিছু কিছু পদার্থ আছে তারা বেশি বিশ্লেষিত হয় এবং তড়িৎ পরিবহনে সক্ষম হয়। যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কম বিশ্লেষিত হয়ে তড়িৎ পরিবহনে সক্ষম হয় তাকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি। সোডিয়াম ক্লোরাইড একেবারে নয়, সোডিয়াম হাইড্রোক্সাইড একেবারে নয়। আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমরা বললে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপরে আমরা যাব এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে একটা পার্থক্য পরীক্ষায় আসে। সেটা আমরা কি করে পাব না, প্রথম নম্বরে পার্থক্য বলি, লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে যায় যে সকল পদার্থ তাকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর লঘু জলীয় দ্রবণে খুব কম মাত্রায় বিয়োজিত হয় যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাকে বলা হবে
মৃদু তড়িৎ বিশ্লেষ্য। জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা অনেক বেশি, কিন্তু জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা অনেক কম। এবারে বলি, জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বর্তমান থাকে। আয়ন সম্পর্কে আমরা সেই আমরা মূলক ফুলক পড়ার সময় একটু পড়ছিলাম অনেক আগে, আবার পড়ব। আয়ন বর্তমান থাকে, কিন্তু এই মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এখানে আয়ন বা অণু খুব অল্প পরিমাণে থাকে। এবার বলি, আমরা গলিত এবং দ্রবীভূত অবস্থায় কি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে। আমাদের প্রথমেই জানতে হবে, এই যে তোমরা কাছে আমাদের ল্যাপটপ আছে, আমি এটার সম্পর্কে খুব ভালো একটা জানি না, দেখো ছবিটা ওখানে দেওয়া আছে, ওখানে দেখতে পাচ্ছি কি বলতো না, একটা জলীয় দ্রবণে কিছুটা নুন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, ওর যে দানাটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা জানি অনেক আগে যে যে আয়নগুলো নিয়ে তৈরি হচ্ছিল, সেই আয়নগুলো ধীরে ধীরে দূরে দূরে সরে যাচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আয়নগুলো ভেঙে যাচ্ছে ওই সোডিয়াম ক্লোরাইডের দানাটি থেকে। আমরা এখানে একটু বিশেষভাবে বলতে পারি, সব পদার্থে দ্রবীভূত হয় না। জল এমনই একটা দ্রাবক, জলের মেরু আছে। এই যে ছোট দেখতে পাচ্ছ, ওই যে লালের কাছে একদিকে প্লাস একদিকে মাইনাস, দেখো এদিকে আছে প্লাস, ওই যে আছে না ওই যে জলের অণুটা, ওই যে জলের অণুগুলো কি করেছে, জলের অণু হচ্ছে মেরুযুক্ত অণু। এই অণু আয়নগুলোর সঙ্গে তাদের মধ্যে একটা শক্তির আদান প্রদান হচ্ছে, বিশেষ করে শক্তি কিছুটা বেরিয়ে যাচ্ছে, যাকে আমরা বলি দ্রাবকায়ন শক্তি। এই শক্তি তৈরি হওয়ার জন্য ওই দ্রাবকায়ন শক্তি যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেই দ্রাবকায়ন শক্তি এই সোডিয়াম ক্লোরাইডের পরবর্তী যে আয়নগুলো আছে তাদেরকে ভাঙতে সুবিধা করছে। এইভাবে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে আয়নে বিশ্লিষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জলের বদলে যদি আমরা এখানে কেরোসিন তেল দিতাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড আদৌ ভাঙত না, কারণ কেরোসিনের অণুটি পোলার অণু নয়, অর্থাৎ মেরুযুক্ত অণু নয়, পোলার দ্রাবক নয়। এবারে আমরা বলি, তাহলে আয়ন সি এভাবে কি হলো, সোডিয়াম ক্লোরাইডের Na+ এবং Cl- যে ইয়েগুলো একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন যে হলো, সে ক্যাটায়নগুলো পরপর জলে দ্রবীভূত হয়ে গেল। তাহলে আমরা বিশেষভাবে একটা জিনিস জানতে পারলাম, একটা কঠিন পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তারা নিজের তড়িৎ যুক্ত কিছু
পরমাণু বা পরমাণু পুঞ্জে আলাদা হয়ে গেল। এইভাবে যেমন এখানে হচ্ছিল, আমরা পেয়ে গেছি, দেখো সালফিউরিক অ্যাসিড সে কিন্তু একেবারে ভেঙে গিয়ে 2H প্লাস SO4 2 মাইনাস তৈরি হয়ে গেছে। NaCl Na প্লাস Cl মাইনাস, দেখো এখানে এটা হচ্ছে একটা পরমাণু, তার উপরে প্লাস, অর্থাৎ চার্জযুক্ত একটা পরমাণু। এখানে একটা পরমাণু পুঞ্জ SO4 পরমাণু পুঞ্জ, তার মাথায় দুটো মাইনাস, Na প্লাস Cl মাইনাস। অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেছি CH3COO মাইনাস H প্লাস। এইরকম করে মেরুযুক্ত অর্থাৎ তড়িৎযুক্ত পরমাণু বা পরমাণু পুঞ্জে আলাদা হয়ে গেছে। এই পরমাণু পুঞ্জগুলোকে আমরা বলবো আয়ন। অর্থাৎ একটি কঠিন সমযোজী তড়িৎযোজী পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয়। এই আয়নগুলোর তড়িৎ আবার দু প্রকার, দুটি আয়ন নয় কিন্তু, খেয়াল রাখবে। দেখো H2SO4 ভাঙতে তিনটি আয়ন তৈরি হয়েছে, দুটি পজিটিভ আর একটি SO4 ডবল মাইনাস নেগেটিভ আর একটি তৈরি হয়েছে। তার মানে দু ধরনের আয়ন তৈরি হবে যে কোনো সমযোজী তড়িৎযোজী পদার্থকে দ্রবীভূত বা গলিত অবস্থাতে। এবারে এই আয়নগুলো আমরা নাম দিলাম কি? ধনাত্মক আয়নটিকে বলবো ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নটিকে বলবো অ্যানায়ন। ধনাত্মক আয়নটিকে বলবো ক্যাটায়ন, ঋণাত্মক আয়নটিকে বলবো অ্যানায়ন। ক্যাটায়ন, অ্যানায়ন। এই আয়নগুলো কি করে না, ওই যে সার্কিটটা এখানে এঁকেছি, সার্কিটটার মধ্যে আয়নগুলো চলাফেরা করে। আয়নগুলো ওই দ্রবণের মধ্যে চলাফেরা করে। যেমন একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাতায়াত করে তড়িৎ প্রবাহ ঘটায়, এখানেও সেই রকম ওই আয়নগুলো ওই যে আমরা এখানে যে এঁকেছি দেখতে পাচ্ছ যে একটি ক্যাথোড প্রান্ত একটি অ্যানোড প্রান্ত। যে ক্যাথোড প্রান্ত অ্যানোড প্রান্ত সম্বন্ধে একটু বলে দেওয়া দরকার আছে। আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যে পাতটা যুক্ত করেছি তাকে আমরা বলছি অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যে পাতটা যুক্ত করেছি তাকে বলছি ক্যাথোড। পাত দুটোকে জলে ঝোলানো আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে যোগ করার সঙ্গে সঙ্গে এইভাবে প্লাস এবং মাইনাস আয়নে বিশ্লিষ্ট হয়ে গেল। বিশ্লিষ্ট হয়ে গিয়ে ওদের মধ্যে একটি রাসায়নিক একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি করবে। কেন না, এই যে আয়নগুলো ছোটাছুটি কেন করবে জানো? তারা প্রশমিত হওয়ার চেষ্টা করবে। কোন দিকে প্রশমিত হবে? তাহলে এমনি ছোটাছুটি করবে না, প্রশমিত হওয়ার জন্য। কীভাবে প্রশমিত হবে না, এখানে যে এই যে ক্যাটায়নটা তৈরি হলো যেটাকে আমরা বলছি প্লাসটা, সে কোথায় গেলে প্রশমিত হবে না, সে হচ্ছে প্লাস যাবে সবসময় ক্যাথোড প্রান্তের দিকে। কারণ তোমরা জানো ক্যাথোড প্রান্তটি ব্যাটারির
ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাই ওখানে ইলেকট্রনের যুক্ত হয়ে প্রশমিত হওয়ার আশায় সে কিন্তু ক্যাথোড প্রান্তের দিকে আসবে। আবার অ্যানায়নটা সে যাবে কোথায়? অ্যানোড প্রান্তের দিকে। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়নগুলো প্রান্তের দিকে, অর্থাৎ একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড প্রান্তের দিকে যাতায়াত করবে। এই যাওয়ার ফলেই তড়িৎটা প্রবাহিত হবে এবং ওই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি করবে এবং তড়িৎটা প্রবাহ সম্পন্ন করবে। এইভাবে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের তার ভিতরের রহস্যটা কি সেভাবে ব্যাখ্যা করতে পারি। এমনিতেই কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে না, আয়নগুলি সেখানে ক্যাথোড অ্যানোড প্রান্তে গিয়ে তড়িৎ প্রবাহ ঘটায়। এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি এই তড়িৎ বিশ্লেষণের ফলে কি হবে বলতো? আমি বারবার বলছি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হবে। তাহলে আমাদের নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ কি হবে জানতে হবে। সে পরিবর্তন না হলে তো আমরা বুঝতে পারবো না এখানে রাসায়নিক বিক্রিয়া করছে। আমি তো প্রথমেই বলছিলাম তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তাহলে কি রাসায়নিক বিক্রিয়া করছে? সেই রাসায়নিক বিক্রিয়াটি জানার জন্য বিশেষভাবে আমরা এরপরে যাব ভোল্টামিটার নামক যন্ত্রের কী ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে। অর্থাৎ ভোল্টামিটার যন্ত্রটি এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাতে পারি। জলের তড়িৎ বিশ্লেষণ ঘটাতে যে যন্ত্রের সাহায্য করি তাকেই বলা হচ্ছে ভোল্টামিটার যন্ত্র। আমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে আমরা ল্যাপটপের সাহায্য নিয়েছি, একটা ছবি দেখাচ্ছি, তোমাদের বইতেও আছে তোমরা দেখতে পাবে, কিন্তু এটা বিশেষভাবে আমি দেখাচ্ছি। এখানে এই যন্ত্রটি আছে, সেখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা পাত্র আছে, তাতে জল দেওয়া আছে। এই জল এমনিতেই কিন্তু তড়িৎ বিশ্লেষিত হয় না। কিভাবে হবে না? জল খুব উইক ইলেকট্রোলাইটস, মানে খুব কম আয়নে বিশ্লেষিত হয়। খুব কম আয়নে বিশ্লিষ্ট হয়। জল হচ্ছে উইক ইলেকট্রোলাইটস। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমরা যে সকল পদার্থ স্ট্রং ইলেকট্রোলাইট অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাকে কিন্তু ভাঙনের সময় আমরা কেমন চিহ্ন দিয়েছিলাম বলতো? একটা তীর চিহ্ন দিয়েছিলাম। দেখো জলের বিশ্লেষণের সময় এখন দুটো চিহ্ন দিয়েছি, উভমুখী চিহ্ন। এর কারণ হচ্ছে সব জল আয়ন ভাঙে না, কিছুটা অল্প পরিমাণে ভাঙে, আবার ঘুরে জল তৈরি হয়ে যায়। আর সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই ওটি সম্পূর্ণভাবে বিশ্লেষিত হয়ে যায়। তাই ওখানে একমুখীর একটা তীর চিহ্ন
দেওয়া আছে। এগুলো কিন্তু পড়ার সময় লেখার সময় খুব ভালো করে খেয়াল করবে। একমুখীর চিহ্ন, এটা হচ্ছে উভমুখীর চিহ্ন। এইখানেই বুঝতে পারবো স্ট্রং ইলেকট্রোলাইটকে, উইক ইলেকট্রোলাইটকে। আমরা এখানে এনএসিএলের আমার জানার দরকার নেই, আমি জলের তড়িৎ বিশ্লেষণ করব। তাই দেখিয়েছি। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে জল যদি উইক ইলেকট্রোলাইটস হয়, তাহলে কি করে কম আয়নে আমরা এই পরীক্ষাটা করব? সেখানে তো আয়নই খুঁজে পাবো না, তাই বিশ্লেষণ কীভাবে হবে? তাই সেখানে আমাদের কি দিতে হয় না, সামান্য পরিমাণে ক্ষার অথবা অ্যাসিড দ্রবণ যোগ করতে হবে, খুব সামান্য পরিমাণে দিতে হবে। তোমরা উপরের শ্রেণীতে গিয়ে পড়বে এর কারণ কি। এর কারণ নিশ্চয়ই একটা আছে, ওইগুলো দিলে জলের আয়নটা বেশিভাবে ভাঙবে। কমন আয়ন এফেক্ট বলে এর পরে চ্যাপ্টারে পরে উপরের শ্রেণীতে আছে, তখন বিশদভাবে পড়বে। এখন জেনে রাখো সামান্য অ্যাসিড এবং ক্ষার ওতে বা ক্ষার যদি যোগ করা হয় তাহলে জলের আয়নটা বেশিভাবে বিশ্লেষিত হবে। হওয়ার পরে তাহলে এমনি জল যে আমরা এই যন্ত্রে একটা রেখেছি, এই যন্ত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার যন্ত্র। ভোল্টামিটার, একেবারেও ভুল করবে না, ভোল্টমিটার। ভোল্টমিটার আলাদা জিনিস, সম্পূর্ণ সেটা হচ্ছে তড়িৎ প্রবাহী তড়িতে আমরা পড়ব। আর এটা হচ্ছে ভোল্টামিটার, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। সেই ভোল্টামিটারে দেখতে পাচ্ছ ব্যাটারির পজিটিভ দিক একটা আছে, নেগেটিভ দিকটা একটা আছে। দেখো নেগেটিভ দিকের সঙ্গে এখানে যুক্ত আছে ক্যাথোড, পজিটিভ দিকের সঙ্গে যুক্ত আছে অ্যানোড। এবার দুটো পাত এখানে দেওয়া হয়, সাধারণত প্লাটিনাম পাত। সেই পাতটিকে পাতের উপরে ঠিক জল ভর্তি করে উল্টে রাখা আছে, কি বলতো, দুটি নল, এক মুখ খোলা নল। এইটা জল ভর্তি করে উল্টে দেওয়া আছে। তাই আমরা প্রথমে যখন জলের বিশ্লেষণ ঘটেনি তখন কিন্তু প্রত্যেকটাই জল পূর্ণ থাকবে। এইবারে আমরা ব্যাটারি যদি অন করি, কিছুক্ষণ পরে দেখতে পাবো, পরে আমরা এখানে দেখতে পাবো যে বুদবুদ আকারে দুটো পাতের উপর থেকে গ্যাস দুটো জল ভেদ করে উপরের দিকে উঠছে এবং এই একমুখযুক্ত নলে জমা হচ্ছে। আরও একটা জিনিস দেখতে পাবো যে ক্যাথোডের উপরে যে গ্যাসটা তৈরি হবে বেশ কিছুক্ষণ চালানোর পরে দেখতে পাবো তার আয়তনটা অ্যানোডের উপরে যে গ্যাসটি তৈরি হবে তার আয়তন হবে অর্ধেক, অ্যানোডের উপরে হবে অর্ধেক, ক্যাথোডের উপরে হবে তার দ্বিগুণ আয়তন। এবং ওই গ্যাস দুটোকে আমরা যদি বের করে পরীক্ষা করি, অর্থাৎ একটা পাটকাঠি, জ্বলন্ত পাটকাঠি যদি ওই অ্যানোডের উপরে যে গ্যাসটা তৈরি হচ্ছে ওর উপরে ধরি, ক্যাথোডের উপরে যে গ্যাসটা তৈরি হচ্ছে তারপরে ধরি, অ্যানোডের উপরে গ্যাসটি দেখব জ্বলন্ত পাটকাঠিটা আরও তীব্রভাবে জ্বলতে থাকবে। আর ক্যাথোডের উপরে যে পাটকাঠিটা ধরবো ওই গ্যাসটাতে, সেখানে দেখা যাবে গ্যাস নিজে নির্শিখায় জ্বলছে কিন্তু পাটকাঠি নেমে গেছে। আমরা কিন্তু আগের ক্লাসে শিখে ফেলেছি অক্সিজেন এবং হাইড্রোজেনের গ্যাসের ধর্ম। অ্যানোডের উপরে যে গ্যাসটি হলো সেটা অক্সিজেনের ধর্ম প্রকাশ করছে, ক্যাথোডের উপরে যে গ্যাসটি হলো সেটা হাইড্রোজেনের ধর্ম প্রকাশ করছে। অতএব বুঝতেই পারছো যে ক্যাথোডের উপরে হাইড্রোজেন, অ্যানোডের উপরে কিন্তু অক্সিজেন তৈরি হলো। তাহলে আমার তো দেওয়া ছিল নতুন জল, সামান্য অ্যাসিড যোগ করেছি, রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে তৈরি হয়ে গেল কি, একদিকে অক্সিজেন অপরদিকে হাইড্রোজেন, এবং এক ভাগ অক্সিজেন দু ভাগ হাইড্রোজেন তৈরি হয়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে এক ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন নিয়ে জলের অণুটা গঠিত হয়। তোমরা জানবে H2O, দু ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন আছে, তাই ওখানে বিশ্লেষিত হয়ে এইভাবে দুটি আলাদা গ্যাস তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে একটা জিনিস কমপ্লিট করলাম,
যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহনকালে তড়িৎ প্রবাহিত হবেই এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হবে। দেখো নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়েছে। তাহলে এইবারে আমাদের প্রশ্ন, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের তৈরি হলো কিভাবে? তখনই কিন্তু আমরা পৌঁছে যাব একবারে প্রথমে যে লিখছিলাম তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার প্রথম ধাপ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছিল বলেই তড়িৎ প্রবাহ হচ্ছিল, এটাই প্রথমে বলছিলাম। এখন দেখতে পাবো সেই যে বিশ্লেষণ বলছিলাম, অ্যাকচুয়ালি বিশ্লেষণ মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে বলেই তড়িৎ প্রবাহ ঘটেছে। এইবারে দেখি কিভাবে রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হল। এটা হচ্ছে জলের রাসায়নিক বিশ্লেষণ। আমরা তাহলে জল এটা কি হবে, সামান্য অ্যাসিড যোগ করলে আয়নে বিশ্লিষ্ট বেশিভাবে হবে H প্লাস ও H মাইনাস। সেই H প্লাস কোথায় যাবে বলো তো? না, H প্লাস আমি তোমাদের আগেরটায় দেখিয়েছিলাম। H প্লাস মানে স্যার ওটা হচ্ছে কি ক্যাটায়ন। ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে। মনে রাখার সুবিধার জন্য তোমাদের বলে দিচ্ছি, ক অর্থাৎ ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন অ্যানোডের দিকে। এইভাবে কি হবে না, আয়নগুলো ছুটাছুটি করবে। অর্থাৎ এই যে ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে, ক্যাথোডের দিকে গিয়ে কি করবে না, ও ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করবে কি H প্লাস লেখা হয়েছে, ওটা শুদ্ধ H তৈরি হবে। আর ওই H পারমাণবিক H আর একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে H2 গ্যাস, অর্থাৎ H2 অণু। এই H2 গ্যাসটি ক্যাথোডের উপরে সঞ্চিত হয়েছে। এই বিক্রিয়াটা তাহলে কোথায় ঘটলো না, যেহেতু H2 গ্যাসটা ওখানে তৈরি হয়েছে, নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়াটি ঘটেছে কার উপরে না, ক্যাথোডের উপরে। তাই এটাকে, এই বিক্রিয়াটিকে আমরা বলবো ক্যাথোড বিক্রিয়া। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোডে এই বিক্রিয়া সংঘটিত হয়েছে। আর অ্যানোডে কি হলো, ঠিক অনুরূপে ওই যে OH আয়নটা, OH মাইনাস আয়নটা সে কি করবে, কোন দিকে যাবে না, যেহেতু মাইনাস ও যাবে, অর্থাৎ অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডে গিয়ে কি করবে, OH মাইনাস ও ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে OH পরমাণু তৈরি করবে। OH মানে এটা একটা মূলক হবে, কিন্তু পরমাণুর মতো আচরণ করবে। এই OH চারটা OH পরমাণু কি তৈরি করবে, 2H2O প্লাস O2। সেই O2টা অ্যানোডের উপরে, দেখো এখানে যেমন করা আছে, ওই যে অ্যানোডের উপরে সঞ্চিত হয়েছে। আর এই বিক্রিয়াটা সংঘটিত হলো কার উপরে না, অ্যানোডে। তাই একদিকে যেমন ক্যাথোডে বিক্রিয়াটা সংঘটিত হলো, একদিকে অ্যানোডে বিক্রিয়া সংঘটিত হলো। ক্যাথোড অ্যানোড বিক্রিয়া যোগ করলে টোটাল রাসায়নিক বিক্রিয়া পেয়ে যাব, যেটা তোমরা ক্লাস 11-এ ব্যালেন্সের সময় আমরা আংশিকভাবে সেখানে পড়াবো। এখন এখানে এইটুকু জেনে রাখো, একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে এই ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াটিকে যদি আমরা যুক্ত করি, এখানেই কিন্তু তৈরি হয়ে যাবে কিটা তৈরি হলো। এখানেই বুঝতে পারছো এই যে অ্যানোড বিক্রিয়াটা এখানে। তাহলে বিক্রিয়া আমি যদি এখানে যোগ করে দেখাই তোমাদের, তাহলেও তোমরা একটু বুঝতে পারবে। দেখাচ্ছি, দেখো ক্যাথোডের বিক্রিয়াটা ছিল H প্লাস প্লাস E সমান H, আর অ্যানোডের বিক্রিয়াটা ছিল OH মাইনাস মাইনাস E সমান
H2 নয়, যেহেতু আমি একটা দেখিয়েছি, ওখানে কি করব, শুধু OH দেখাবো। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস, ইলেকট্রন দুটো কাটাকাটি হয়ে গেল, সমান এই দুটাকে যোগ করলে হবে H2। দেখো উপরে যেটা পড়ছিলাম সেই জিনিসটাই এখানে কিন্তু লেখা হয়েছে, H প্লাস OH মাইনাস 1H2। অর্থাৎ H2O পরমাণুটা এইভাবে আয়নে ভাঙলো বলেই এখানে রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হলো। সেই রাসায়নিক বিক্রিয়ায় এই আয়নগুলো তৈরি হচ্ছিল, ওই আয়নগুলো এখানে ক্যাথোড এবং অ্যানোডের দিকে ট্রান্সফার হওয়ার জন্যই তড়িৎ প্রবাহ হচ্ছিল। তাহলে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারলে চ্যাপ্টারটা আমাদের একেবারে কতটা যুক্তিযুক্ত তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া।